প্রসেসের নাম দেখছিলাম, একটা ড্রাই একটা ওয়েট। তো দুই ধরনের প্রসেসেই কিছু সুবিধা ছিল কিছু অসুবিধা ছিল আমরা জানি। তো ড্রাই প্রসেসের প্রিন্সিপালটা ছিল আমাদের সলিউশনটাকে ড্রাইং করা, সামহাউ ড্রাইং করে ইভাপোরেশনের মাধ্যমে সলভেন্টটাকে রিমুভ করে দেওয়া। আর ওয়েটের ক্ষেত্রে কথা ছিল আমরা কোনো একটা কোয়াগুলেশন বাথে স্পিনারেটটাকে ডুবায় রাখবো, এখান দিয়ে যখন সলিউশনটা বের হবে সেটা প্রেসিপিটেশন হবে, অর্থাৎ সলভেন্টটা কোয়াগুলেন্টের সাথে ডিজলভ হয়ে যাবে, শুধুমাত্র আমার পলিমারটা থেকে যাবে ফাইবার হিসেবে। তো এই দুইটা ছিল মেইন প্রিন্সিপাল। যখন আমরা এই দুইটা প্রসেসকে একসাথে কম্বাইন করব, অর্থাৎ ড্রাই প্রসেসও থাকবে ওয়েট প্রসেসও থাকবে, এরকম যখন একটা স্পিনিং প্রসেস আমরা ইউজ করব তখন সেটার নাম হবে ড্রাই জেট ওয়েট স্পিনিং প্রসেস। তো জিনিসটা কিভাবে করব, খুবই সোজা। আমরা ওয়েট স্পিনিং প্রসেসে যে স্পিনারটা এখানে ডুবায় রাখছিলাম এটাকে জাস্ট বের করে এনে একটু উপরে তুলে দিব। উপরে তুললে যেটা হবে, আমার স্পিনারেট থেকে যখন ফিলামেন্টটা বের হবে এইটা সরাসরি এই সলিউশনের ভিতরে বের না হয়ে একটু উপরে, অর্থাৎ ওপেন এয়ার স্পেসে বের হবে। তো ওপেন স্পেসে বের হলে এখানে যে বাতাস আছে সেই এয়ারের দ্বারা বা অন্যান্য গ্যাস আছে তাদের দ্বারা এখানে ওয়েট হওয়ার আগেই একটু ড্রাইং হবে আর কি, অর্থাৎ সলিউশন থেকে সলভেন্ট কিছুটা হলেও ইভাপোরেট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। তো এই কাজটা আসলে কেন করা হয়, এটার একটা সুবিধা আছে। আচ্ছা, আমরা ওয়েট স্পিনিং প্রসেসে দেখেছিলাম কি, যদি আগের চিত্রটা দেখি, যে স্পিনারেটটা কিন্তু একটা বাথের ভেতরে ডুবানো ছিল, তাই না? এখান থেকে সলিউশনটা বের হচ্ছিল, আর এখানে যে কেমিক্যালটা ছিল তার সাথে বিক্রিয়া করে আমাদের এখানে প্রেসিপিটেশন হচ্ছিল বা অধক্ষেপে আকারে সলিড পার্টিকেলটা ফিলামেন্টে কনভার্ট হচ্ছিল, অর্থাৎ সলভেন্টটা রিমুভ করার পদ্ধতি ছিল এখানে কোয়াগুলেশন করা উইথ আমার এখানে যে কেমিক্যালটা আছে। তো ড্রাই জেট ওয়েটের ক্ষেত্রে আমরা যেটা করব, এই স্পিনারেটটা এখানে না ডুবিয়ে এইটাকে একটু উপরে তুলে দেব, অর্থাৎ স্পিনারেটটা বের করে এনে এখান থেকে আমাদের পলিমার সলিউশনটা বের করা স্টার্ট করব। তাহলে কি হবে, এইখানে যে ঢুকবে সে ঢোকার আগে কিন্তু এই যে এই জায়গাটুকুতে সে এয়ারের সংস্পর্শে আসবে, তাই না? এখানে ওপেন স্পেস, সো এখানে সে এয়ারের সংস্পর্শে এসে ড্রাই হবে। তো এখানে যেহেতু ড্রাই হচ্ছে প্লাস এই কোয়াগুলেশন বাথের ভেতরে ওয়েট হচ্ছে, দুইটা প্রসেসই যেহেতু আছে সেহেতু এটার নামকরণ করা হয়েছে ড্রাই জেট ওয়েট স্পিনিং প্রসেস। ওকে, প্রসেসটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম বাকি সবকিছু সেমই, জাস্ট পার্থক্য হচ্ছে আমার এখানে ওইটাতে স্পিনারেটটা ডুবানো ছিল, এটাতে স্পিনারেটটা উঠাই দিছি উপরে। তো এখন আমরা এই প্রসেসটা কেন আসলে ইউজ করি? আচ্ছা, 61 তোমাদের বলতেছে তার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা ওকে, সমস্যা নেই, তুমি ট্রাই করতে থাকো। আর গুগল ক্লাসরুমের লেকচারগুলো দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এই প্রসেসটা আমরা কেন ইউজ করতেছি, যেমন ধরো লায়োসেল বা অ্যারামিড এই ধরনের ফাইবারের ক্ষেত্রে এই প্রসেসটা ইউজ করা হয়। তো এইটার একটা রিজন হচ্ছে, যেহেতু আমরা বলতেছি এটা একটা স্পেশাল স্পিনিং প্রসেস, এইটার একটা রিজন হচ্ছে, চিন্তা করে দেখো যখন আমরা ওয়েট স্পিনিং করতেছি এইখানে যে আমার সলিউশনটা বের হচ্ছে স্পিনারেট দিয়ে, তার মধ্যে কি কি আছে আসলে? আমরা যদি এরকম একটা ফিলামেন্ট শেপ চিন্তা করি, এর ভেতরে আছে পলিমার চেইন গুলো এবং এর ভেতরে আছে সলভেন্ট, তাই না? কারণ তো আমরা সলিউশন আকারে নিচ্ছি জিনিসটাকে। তো যখন এখানে ইভাপোরেশনটা হচ্ছে তখন কি আমার কিন্তু সলভেন্ট গুলো শুধুমাত্র বের হয়ে যাচ্ছে, তাই না? পলিমারটা তো থেকে যাচ্ছে আমার ফিলামেন্ট বা ফাইবার আকারে। তো সলভেন্টটা কিন্তু বের হয়ে গেলেও সে একটা ফাঁকা জায়গা বা হোল রেখে যাচ্ছে বা ভয়েড রেখে যাচ্ছে, এটাকে আমরা ভয়েড বলি।
তো একটা ফিলামেন্টের গা থেকে যখন আমার ওই সলিউশনের একটা পার্ট বের হয়ে যাচ্ছে, তার মানে সেখানে কিন্তু সে একটা খালি জায়গা রেখে যাচ্ছে, তাই না? তো খালি জায়গাটা রাখার ফলে যদিও খালি জায়গাটা খালি চোখে দেখা যায় না, খুবই মাইক্রো লেভেলের সাইজের একটা জায়গা, কিন্তু তারপরেও এটা কিন্তু আমার ফাইবারের মেকানিক্যাল প্রপার্টিকে কিছুটা হলেও এফেক্ট করছে। কিভাবে? যেহেতু ফাঁকা জায়গা, সেহেতু আমার পলিমার চেইনগুলোর মধ্যে মধ্যে কিন্তু এরকম একটা করে গ্যাপ সৃষ্টি হয়েছে এই ফাঁকা জায়গা, মানে সলিউশনটা বের হয়ে যাওয়ার কারণে। তো এই গ্যাপগুলোর কারণে পলিমার চেইনগুলো পরস্পর থেকে একটু একটু দূরে সরে আসে, তাই না? এই গ্যাপগুলো যদি না থাকতো তাহলে তারা কিন্তু আরো ক্রিস্টালাইন ভাবে, আরো ওরিয়েন্টেড ভাবে সাজানো থাকতে পারতো। সো আমরা জানি যে যে পলিমার যত বেশি ক্রিস্টালাইন, তার কি মেকানিক্যাল প্রপার্টি তত ভালো, স্ট্রেংথ ভালো, ইলংগেশন বেটার, তারপরে হচ্ছে তার ওরিয়েন্টেশন ভালো, ক্রিস্টালাইনিটি ভালো, কেমিক্যাল রেজিস্ট্যান্স ভালো। এই জিনিসগুলো তত বেটার হয় যত বেশি আমাদের পলিমার চেইনগুলো ভালোভাবে সাজানো থাকে বা ওরিয়েন্টেড অবস্থায় থাকে। তো এই ফাঁকা জায়গাগুলো কমানোর একটা পদ্ধতি বের করার ফলেই আমাদের এই প্রসেসটার উদ্ভাবন। তো এখন আমরা সরাসরি ওয়েট স্পিনিং এ না গিয়ে যখন আমরা ড্রাই ওয়েট স্পিনিং করতেছি, তখন কি হচ্ছে আসলে ব্যাপারটা, এই যে এয়ার অবস্থায় আছে, এই এয়ার অবস্থাতে যখন ড্রাই হচ্ছে তখন কিন্তু সলভেন্টটা বের হয়ে যাচ্ছে। এটা আমার বাথে ঢুকে সলভেন্টটা বের হচ্ছে না, এই ড্রাই অবস্থাতে কিছুটা সলভেন্ট বের হয়ে যাচ্ছে, সম্পূর্ণ না। ধরো 50% সলভেন্ট এখানে বের হয়ে গেল, তো 50% ভয়েড সৃষ্টি হইলো আমার এখানে, তাই না? তো এই 50% ভয়েডটা তোমার যখন কোয়াগুলেশন বাথে এসে ঢুকবে, তখন যে প্রেসিপিটেশন হবে, এই প্রেসিপিটেশনের ফলে কিন্তু আমাদের এই কেমিক্যাল চেইনগুলার জায়গা পরিবর্তন হবে, অর্থাৎ তারা নির্দিষ্ট জায়গায় থাকবে না। সলিউশন যেহেতু, তারা জায়গা থেকে সরে আসবে, বিভিন্ন কারণে জায়গা থেকে সরে আসবে। তার একটা কারণ হচ্ছে এই যে এখানে রোলার দিয়ে আমরা টানতেছি, এটাকে স্ট্রেচ করতেছি, এটার কারণেও হইতে পারে। এবং প্রেসিপিটেশন যখন হচ্ছে ওই কারণেও হইতে পারে, তারা নির্দিষ্ট জায়গায় আর থাকবে না। তো এই জায়গাগুলো থেকে সরে আসা মানেই কিন্তু এই ভয়েড গুলা কিছুটা হলেও ফিল আপ করে ফেলবে তারা। কারণ আমরা জানি যে কোনো ইয়ের ভিতরে যখন একটা ফাঁকা জায়গা থাকে, তখন এই কেমিক্যাল চেইন গুলা বা মলিকুল গুলা সেই ফাঁকা জায়গাটাকে মাইগ্রেট করে সেই ফাঁকা জায়গায় চলে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখায়। সো ভয়েড কিছুটা কমানোর জন্য আমরা এই প্রসেসটা ইউজ করে থাকি নর্মালি। যে সরাসরি যদি আমরা ওয়েট করতাম, তাহলে এই ভয়েড যতটা ফিল আপ হইতো তার থেকে বেশি ফিল আপ হয় যখন আমরা এটাকে ড্রাই জেট ওয়েট স্পিনিং এর মাধ্যমে স্পিনিং করে থাকি। তো ব্যাপারটা কি বোঝা গেছে যে কেন আসলে আমরা স্পিনিং করতেছি ড্রাই জেট ওয়েট? স্যার ভয়েডটা কিভাবে পূরণ হলো এটা আরেকবার একটু বলে ভালো। আচ্ছা, এই পয়েন্টটা একটু মাথায় রাখো, এটা আমরা একটু পরে ড্রয়িং পড়ব, স্ট্রেচিং বা ড্রয়িং পড়ব, তখন জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। ওকে, এই পয়েন্টটা মাথায় রাখো। আমরা একটু সামনে আগাই। আচ্ছা, ভয়েডটা ফর্ম হয় কিভাবে এইটুকু তো বুঝছো? জি স্যার। ওকে, কিভাবে ফিল আপ হয় এটা আমরা ওই ড্রয়িং বা স্ট্রেচিং স্টেজে গিয়ে আর একটু ভালো মতো দেখতে পারবো, ছবি টবি সহ। ওকে, আচ্ছা, তো এইখানে কিছু প্যারামিটার আছে যার উপরে আমার ফাইনাল ফিলামেন্ট বা ফাইবারের প্রপার্টি ডিপেন্ড করে। প্যারামিটার গুলো কি কি? যেমন এই যে বাত, কোয়াগুলেশন বাত, এটার টেম্পারেচার কত, এটা টেম্পারেচার কি বেশি না কম? বেশি হলে একরকম প্রপার্টি দেখাবে, কম হলে একরকম প্রপার্টি দেখাবে। আবার ধরো তোমার এই যে এয়ার স্পেসটা, এইটা কত, এই হাইটটা কতটুকু, লাইক এটা কি এখান থেকে শুরু হয়েছে নাকি আরো নিচ থেকে শুরু হয়েছে? কারণ যত উপর থেকে শুরু হবে তার কিন্তু ড্রাই হওয়ার পসিবিলিটি তত বাড়বে, তাই না? আবার এটার স্পিড কত আছে আসলে, এই যে এক্সট্রুশন স্পিড, মানে আমি এই রোলারটাকে কত স্পিডে ঘোরাচ্ছি, সে যত বেশি স্পিডে ঘুরবে আমার কিন্তু এক্সট্রুশনের স্পিডও তত বাড়বে, তাই না? তো এই জিনিসগুলোর উপরে আমার আলটিমেটলি লাস্টে যে ফাইবারটা পাই সেটার প্রপার্টি কিছুটা হলেও ডিপেন্ড করে। এবং তার একটা মোটামুটি ম্যাট্রিক্স আকারে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে প্যারামিটার গুলো কি কি। বাথের টেম্পারেচার ইনক্রিজ করলে কি হয়, ডিক্রিজ করলে কি হয়,
স্ট্রেচ ইনক্রিজ করলে কি হয়, স্ট্রেচ ইনক্রিজ করা মানে আমার এই যে রোলারটা এটার স্পিড বাড়ায় দেওয়া, এটা বাড়াইলেই আমার স্ট্রেচ ইনক্রিজ করবে, অর্থাৎ বেশি জোরে জোরে টানবে। তারপরে ডোপ কনসেন্ট্রেশন বাড়লে কি হয়, কমলে কি হয়, ফাইবার ক্রস সেকশনের উপরে কি কি ইফেক্ট আছে, যেমন টেম্পারেচার বাড়াইলে একটু সিমেট্রিক্যাল শেপে আসে, টেম্পারেচার কমাইলে অ্যাসিমেট্রিক শেপ হয়। স্ট্রেচের তেমন কোনো ইফেক্ট নাই, ডোপ কনসেন্ট্রেশনেরও তেমন কোনো ইফেক্ট নাই। এরপরে ভয়েড ফর্মেশন, যে কথাটা বললাম তখন, যে ভয়েড কেন ফর্ম হয়, ইয়াটা বের হয়ে যায়। এইটা হচ্ছে ইমারশন জেট অবস্থায় কি হয় আর ড্রাই জেট অবস্থায় কি হয়। ইমারশন জেট মানে হচ্ছে আমার ওয়েট স্পিনিং প্রসেস, যেটা মানে আমার জেটটা ইমার্স অবস্থায় আছে, ডুবন্ত অবস্থায় আছে ওই কোয়াগুলেশন বাথের ভেতরে। আর ড্রাই জেট যেটা যেটা এতক্ষণ দেখলাম সেটা হচ্ছে ড্রাই জেট ওয়েট স্পিনিং প্রসেস। তো দেখো যেটা বলছি যে ইমারশনের ক্ষেত্রে কিন্তু ভয়েডের পরিমাণ বেশি থাকে। কারণ কি, এখানে আমাদের যে সলিউশনের সলভেন্টটা ছিল সেটা কিন্তু বের হয়ে যাওয়ার সুযোগ পায় না আগের থেকে। সো যা বের হয় সব ওই কোয়াগুলেশন বাথেই বের হয়। তো ওইখানে বের হওয়া মানেই ওইখানে তোমার ওই পলিমার চেইন গুলো ওরিয়েন্টেড হইতে হইতে দেখা যায় যে ইয়াটা সলিড হয়ে গেছে প্রেসিপিটেশন হয়ে। সো সেখানে ভয়েডটাকে ফিল আপ করার বেশি সুযোগ পায় না, এই জন্য বেশি ভয়েড থাকে। আর ড্রাই এর ক্ষেত্রে তোমার যেহেতু অলরেডি তুমি ড্রাই করে কিছুটা সলিউশন বের করে দিচ্ছ সলভেন্ট, তো সেইটা আবার প্রেসিপিটেশন হওয়ার সময় রিওরিয়েন্টেশন হওয়ার সুযোগ পায়, এজন্য ভয়েড কিছুটা কমে যায়। আর এরপরে কিছু প্রপার্টি আছে, মেকানিক্যাল প্রপার্টির উপরে ইফেক্ট গুলো কি কি, তো এগুলো একটু দেখে নিও নিজেরা, অসুবিধা নেই। আচ্ছা, এর পরের যে প্রসেসটা সেটা হচ্ছে জেল স্পিনিং প্রসেস। তো গত ক্লাসে কি জেল নিয়ে একটু আলোচনা করছিলাম, যে জেল জিনিসটা আসলে কি? কারো মনে আছে হোয়াট ইজ জেল? না স্যার। আচ্ছা, জেল জেল তো দেখছো অ্যাট লিস্ট, তাই না? দেখতে কেমন সেটা তো আমরা জানি। জি স্যার। আচ্ছা, সেমি সলিড। সেমি সলিড, হ্যাঁ। আচ্ছা, জেলের যে মানে কেমিক্যাল যে ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন, এটা কেন সেমি সলিড, সেটার কারণ হচ্ছে নর্মালি আমরা যখন সলিউশন তৈরি করি তখন কি একটা লিকুইড থাকে বেশি পরিমাণে বা সলভেন্টটা থাকে বেশি পরিমাণে, তার মধ্যে কিন্তু আমরা একটা সলিডের মধ্যে লিকুইড ছড়িয়ে থাকলে সেটা জেল। হ্যাঁ, সলিডের মধ্যে লিকুইড ছড়ায়া থাকলে সেটা জেল, সেটা রাইট। তো সলিউশনের ক্ষেত্রে দেখো লিকুইডের মধ্যে সলিডটা ছড়ায়া থাকে, তাই না? লিকুইডটা থাকে কন্টিনিউয়াস ফেজ আর সলিডটা থাকে হচ্ছে ডিসপার্সড ফেজ। অর্থাৎ যে জিনিসটা ছড়ায়া থাকে কম পরিমাণে সেটা হচ্ছে ডিসপার্সড, আর যেটা বেশি পরিমাণে থাকে বা বেজ ম্যাটেরিয়াল যেটা, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ফেজ। সো এখানে কি হয়, যেহেতু পলিমারটা লিকুইডের মধ্যে ছড়ায়া ছিটিয়ে আছে, পলিমার মানে কি, পলিমার চেইন, তাই না? পলিমারের চেইনগুলো এরকম ছড়ায়া ছিটিয়ে থাকে, মাঝখানে মাঝখানে লিকুইড থাকে বিভিন্ন জায়গায়। তো যেহেতু লিকুইডের পরিমাণ বেশি, সো পলিমার চেইনগুলা পরস্পরের কাছাকাছি আসার সুযোগ তেমন একটা পায় না, কারণ লিকুইড মাঝখানে বাধা সৃষ্টি করে রাখছে তাদের জন্য। তো কাছাকাছি না আসার ফলে তাদের মধ্যে যে বন্ডিং সেটা মানে খুব বেশি ভালো হয় না, সেটা দুর্বল বন্ড থাকে, উইক। সো উইক থাকার ফলে তাদের মানে নির্দিষ্ট শেপ আমরা দেখতে পাই না, তারা ছড়ায়া ছিটিয়া মানে যখন যেখানে দাও সেই শেপেই চলে যায়। কিন্তু যখন আমরা এই সলভেন্টের পরিমাণটা বেশি নিব, লাইক 90% সলভেন্ট নিলাম আর 10% নিলাম হচ্ছে, সরি উল্টা বলছি, 90% সলিউট নিলাম আর 10% নিলাম হচ্ছে সলভেন্ট, অর্থাৎ আমরা সলিউটের পরিমাণটা বেশি নিব, অর্থাৎ এখানে সলিড পার্টিকেল যেটা ছিল সেটার পরিমাণ যখন বেশি নিব তখন কি হবে আসলে, তখন যেটা হবে আমার এখানে সলিউট তো বেশি আছে, সো সলভেন্টের পরিমাণ কম থাকায় তারা এই বাধাটা খুব বেশি সৃষ্টি করতে পারবে না। এই যে মাঝখানে মাঝখানে থাইকা যে পরস্পরকে দূরে সরায় রাখছে এই চেইন গুলাকে হোমোজিনিয়াস মিক্সচারের ক্ষেত্রে, সেই জিনিসটা খুব বেশি পারবে না। তা এই দুইটা চেইন পরস্পরের কাছাকাছি চলে আসবে এবং কিছু কিছু জায়গায় তারা ক্রস লিঙ্কিং সৃষ্টি করবে, অর্থাৎ পাশাপাশি দুইটা চেইনের মধ্যে লিঙ্কিং সৃষ্টি হবে, বন্ডের সৃষ্টি হবে। সেটা বিভিন্ন রকম বন্ড হইতে পারে, আয়নিক হইতে পারে, সমযোজী হইতে পারে, বা তোমার ভ্যান্ডার ওয়ালস বন্ড হইতে পারে, অথবা হাইড্রোজেন বন্ড হইতে পারে, বিভিন্ন রকম যেটা
মানে পলিমারের উপরে ডিপেন্ড করবে। সো এই বন্ডিং গুলা যখন আগের থেকেই সৃষ্টি হবে তখন কিন্তু মানে আমাদের যে সলিউশনটা ছিল তার মধ্যে একটা সলিড সলিড ভাব চলে আসবে। এই কারণেই আমরা যে জেলটাকে দেখি সেটার মধ্যে কিন্তু একটা সলিড সলিড একটা ভাব আছে, সেমি সলিড একটা ভাব আছে, যে সেটা পুরোপুরি লিকুইড না, যে তুমি একটা পাত্রে রাখলা সেই পাত্রেরই আকার ধারণ করলো, এরকম না। সে তার নিজস্ব একটা ভিসকোসিটি আছে, নিজস্ব বাধা দেওয়ার একটা ক্ষমতা আছে। সো এই কারণেই, এর কারণটাই হচ্ছে তোমার, যেহেতু সে পরস্পরের সাথে কিছু না কিছু জায়গায় এই ক্রস লিঙ্কিং করতে পারতেছে, এই কারণে সে লিকুইডের তুলনায় একটু স্ট্রং হয়ে গেছে নরমালি। তো এই অবস্থাটা তাইলে কখন সৃষ্টি হবে? যখন আমাদের সলিড ফেজটা থাকবে হচ্ছে কন্টিনিউয়াস ফেজ, আর লিকুইডটা থাকবে হচ্ছে ডিসপার্সড ফেজ, অর্থাৎ লিকুইডটা ছড়ায়া ছিটিয়ে থাকবে আর সলিডটা থাকবে কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস ডিসপারশন এই সম্পর্কে একটা আর্টিকেল তোমাদের গুগল ক্লাসরুমে দেওয়া আছে, যদি কারো একটু সন্দেহ থাকে ওইটা একটু দেখে নিও, আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। আচ্ছা, তো এই পাইলাম আমরা জেল। তাইলে জেল আর সলিউশনের মধ্যে একটা পার্থক্য আছে অবশ্যই। সলিউশনের ক্ষেত্রে আমাদের সলভেন্টের পরিমাণটা বেশি থাকে, আর জেলের ক্ষেত্রে সলভেন্টের পরিমাণটা একটু কম থাকে। সলিউশনের ক্ষেত্রে তোমার পলিমার চেইনগুলোর মধ্যে যে ক্রস লিঙ্কিং সেটা কম থাকে, আর জেলের ক্ষেত্রে পাশাপাশি ক্রস লিঙ্কিং অনেক বেশি থাকে। তাহলে এখন যদি আমরা র ম্যাটেরিয়াল হিসেবে সলিউশন না নিয়ে জেল নেই, তাইলে আমাদের যে ফিলামেন্টটা তৈরি হবে সেইটার সাথে যদি আমরা সলিউশন আকারে যে ফিলামেন্টটা পাইছি সেটার প্রপার্টির একটা কম্পারিজন করি, তাহলে কি মনে হয় কার মেকানিক্যাল প্রপার্টি গুলো ভালো হবে? স্ট্রেংথ, ইলংগেশন, এগুলো কার ভালো হবে? জেলের। অবশ্যই জেলের ভালো হবে, কারণ সে কিন্তু আগের থেকেই কিছুটা নিজেদের মধ্যে ওরিয়েন্টেশন করে আসতেছে, নিজেদের মধ্যে আগের থেকেই কিছুটা বন্ডিং সৃষ্টি করে আসতেছে। সো এইটাকে যখন তুমি আবার কোয়াগুলেট করবা বা ড্রাই করবা, এই যে জিনিসগুলো ছিল এগুলো কিন্তু আরো বের হয়ে যাবে, আরো এলিমিনেট হয়ে যাবে, এবং তারা হচ্ছে আরো বেশি বন্ড সৃষ্টি করার সুযোগ পাবে। সো দেখা যাবে এটা খুবই স্ট্রং একটা ফাইবার, খুবই ভালো মলিকুলার ওয়েট যুক্ত একটা ফাইবার তৈরি করা যাবে। তো এইটাও এক ধরনের আমরা দেখতেছি সলিউশন স্পিনিং প্রসেস, জাস্ট এখানে আমাদের র ম্যাটেরিয়ালটা আমরা চেঞ্জ করছি, আর কিছুই না, আর বাকি প্রসেস যা ছিল সব আগের মতোই আছে। সো এটাও এক ধরনের সলিউশন স্পিনিং প্রসেস। তো কিছু উদাহরণ যদি আমরা দেখি, যে হাই স্ট্রেংথ পলিইথিলিন, হাই মলিকুলার ওয়েট পলিইথিলিন, এই টাইপের জিনিসগুলো আমরা স্পেশাল প্রপার্টি, মানে এই যে হাই ওয়েট দিলাম, হাই স্ট্রেংথ দিলাম, এগুলো তো স্পেশালি আমরা ইমপ্রুভ করলাম। এই ইমপ্রুভমেন্টটা করার জন্য আমরা এই প্রসেসটা ইউজ করে থাকি নরমালি, জেল স্পিনিং প্রসেস। তো আশা করি ক্লিয়ার হয়েছে নাকি? ওকে, এরপরে আমরা আরেকটা এরকম সলিউশন স্পিনিং প্রসেস দেখব, যেটাকে বলতেছি আমরা ইমালশন স্পিনিং প্রসেস। ইমালশনের নাম কি আগে শুনছো? হোয়াট ইজ ইমালশন? কারো কি আইডিয়া আছে ইমালশনটা কি আসলে? ডুবানো মানে নিমজ্জিত অবস্থায় এটা কিছু। না, ওইটা ইমালশন না, ওইটা হচ্ছে ইমারশন। তুমি যেটা বলছো ইমার্স, ডুবানো। আচ্ছা, আমরা এতক্ষণ যা নিয়ে আলোচনা করছি সবই ছিল হোমোজিনিয়াস, তাই না? সলিউশন যা নিয়ে আলোচনা করছি, অর্থাৎ সলিউট পার্টিকেলটা সলভেন্টের মধ্যে সমানভাবে বিস্তৃত ছিল, বা সমযোজী সমসত্ব মিশ্রণ যেটাকে বলে, হোমোজিনিয়াস মিক্সচার নিয়ে আমরা এতক্ষণ কাজ করছি। কিন্তু যদি আমাদের মিক্সচারটা হোমোজিনিয়াস না হয় তাহলে আমরা কি করব? লাইক আমরা একটা পোলার যৌগ দিলাম, একটা নন পোলার যৌগ দিলাম, দুইটা তো পরস্পরের সাথে মিক্স হবে না, কারণ আমরা জানি যে দুইটা পোলার দুইটা এলিমেন্ট পরস্পরের মধ্যে বন্ডিং করতে পারে, আবার কিছু নন পোলার এলিমেন্ট পরস্পরের মধ্যে বন্ডিং করতে পারে। বাট যখন তুমি পোলার নন পোলার একসাথে দিবা, তখন কিন্তু তারা পরস্পরের মধ্যে মানে মিশ্রিত হবে না, দুইটা আলাদা আলাদা স্তর থাকবে। সবচাইতে ভালো উদাহরণ হলো তেল আর পানি কখনো মিশে না, তাই না? কারণ কি, পানিটা হচ্ছে পোলার, তেলটা থাকে নন পোলার। সো
এই নন পোলার যৌগ নিজস্ব যে বন্ডিং আছে এগুলাকে ভেঙে পোলার যৌগ তাদের মধ্যে এটাকে ছড়াইয়া দিতে পারে না। তো এইসব ক্ষেত্রে আমরা কি করব? সাপোজ আমরা একটা পলিমার নিলাম যেটা হচ্ছে পোলার, বাট যে সলভেন্টটা পাইলাম সেটা হচ্ছে নন পোলার, মানে পোলার কোনো সলভেন্ট নাই এটার জন্য, তখন আমরা কি করব? আচ্ছা, এই সমস্যা সমাধান করার জন্যই আমাদের ইমালশন স্পিনিং প্রসেস। তো যখন আমরা দুইটা মানে অমিশ্রিত দুইটা জিনিসের একটা মিক্সচার পাবো বা হেটারোজিনিয়াস একটা মিক্সচার পাবো, সেটাই হচ্ছে আমাদের ইমালশন। সেই জিনিসটাকেই বলা হয় হচ্ছে ইমালশন, যখন সেটা মিশবে না পরস্পরের সাথে, ইমমিসিবল একটা মিক্সচার। তো না মিশলে যে সমস্যাটা হবে আসলে, যখন আমি এটাকে স্পিনিং করতে যাব তখন কি আগে তো তোমার নিচের অংশটা বের হবে তাই না, তারপরে উপরের অংশটা আসবে। তো আমার যে ফাইবারটা তৈরি হবে সেইটাই দেখা যাবে যে অর্ধেকে নিচের অংশটা গেছে আর বাকি অর্ধেকে উপরের অংশটা আসছে। তাহলে এটা একটা বিশাল সমস্যা, কারণ ফাইবারের ইউনিফর্মিটি নাই, আমরা যা দিছি কিছুই আসে নাই। তো এই সমস্যাটাকে দূর করার জন্য আমাদের মিশ্রণটাকে হোমোজিনিয়াস বানাইতে হয়, মানে সব জায়গায় যেন সমানভাবে সলিউট আর সলভেন্টটা ছড়ানো থাকে। তো এইটা কিভাবে করব? এটার জন্য একটা পদ্ধতি আছে যে আমরা একটা কেমিক্যাল ইউজ করি আলাদা বাইরের থেকে এনে, যেটার নাম হচ্ছে ইমালসিফায়ার। তো ইমালসিফায়ারের বৈশিষ্ট্য হচ্ছে সে একটা লিঙ্কিং এজেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ লিঙ্ক, পরস্পরের মধ্যে লিঙ্ক হিসেবে কাজ করে দুইটা আলাদা যৌগের মধ্যে। তো সে কিভাবে লিঙ্ক হিসেবে কাজ করে? তার একটা পোরশন থাকে হাইড্রোফোবিক গ্রুপ আর একটা পোরশন থাকে হাইড্রোফিলিক গ্রুপ। হাইড্রোফিলিক মানে হচ্ছে পোলার নন পোলার বোঝানো যায় এখানে, জাস্ট এখানে পানি আর তেল হিসেবে আমি হাইড্রোফিলিক দিয়ে বুঝাইছি। সো তার একটা পার্ট থাকে পোলার পোরশন আর একটা পার্ট থাকে নন পোলার পোরশন। তো পোলার পোরশনটা পোলার যেসব মৌল বা যৌগ এখানে আছে তাদের সাথে বিক্রিয়া করে বা তাদের সাথে বন্ড গঠন করে, আর নন পোলার যে পার্টটা আছে সেটা হচ্ছে নন পোলার যে এলিমেন্টটা আছে তার সাথে বিক্রিয়া করে বা বন্ডিং করে। তো এরকম এক একটা মৌলের তো ক্যাপাসিটি আছে, সে তার হয়তো বা যোজনী 2, সে দুইটা আমার ইয়ার সাথে বিক্রিয়া করতে পারে। অন্যান্যভাবে আমাদের নন পোলার যে পার্ট, সেও হয়তো দুইটা নন পোলার পার্টকে ধরতে পারে। তো এইভাবে ধরার ফলে কি ছোট ছোট এক একটা ইউনিটের সৃষ্টি হয়, যে ইউনিটের মধ্যে থাকে একটা পোলার গ্রুপ, একটা নন পোলার গ্রুপ, আর মাঝখানে একটা লিঙ্কার বা এই ইমালসিফায়ার। তো এই ধরনের ছোট ছোট ইউনিট যখনই সৃষ্টি হয় তখন তারা পরস্পর মানে বিভিন্ন জায়গায় সমানভাবে ছড়ায়া যেতে পারে, তখন আর কোনো সমস্যা নাই, কারণ একটা লিঙ্কার তাদেরকে ধরে রাখছে দুই পাশ থেকেই। সো তারা সমযোজী মিশ্রণে পরিণত হইতে পারে। তো ইমালসিফায়ারের কাজ এজন্য বলা হয় যে আমাদের ইমালশনটাকে স্টেবিলাইজ করা, অর্থাৎ তাকে তার যে হেটারোজিনিয়াস একটা ভাব ছিল যে এক পার্ট একদিকে আরেক পার্ট আরেক দিকে, সেরকম না থাইকা এই ইমালসিফায়ারের ফলে তারা একদিকে চলে আসছে, অর্থাৎ সমযোজী হয়ে গেছে, সমানভাবে ছড়াইয়া গেছে। তো সমানভাবে ছড়াইয়া যাওয়া মানেই তো আমাদের প্রবলেম সলভ, মানে হচ্ছে আমরা একটা হোমোজিনিয়াস মিক্সচার পাইছি এবং সেটাকে পরবর্তীতে আমরা নরমালি যেভাবে স্পিনিং করে থাকি ড্রাই স্পিনিং বা ওয়েট স্পিনিং এর মাধ্যমে আমরা এটাকে স্পিনিং করতে পারি। পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল অ্যাসিটেট এই ধরনের যৌগগুলোকে বা ফাইবারগুলোকে এই পদ্ধতিতে বানানো হয়ে থাকে আর কি। তাইলে বোঝা গেছে কি ইমালশন স্পিনিং এর কাজটা? কোনো কোশ্চেন আছে না ক্লিয়ার জিনিসটা? জি স্যার, বুঝে গেছি। ওকে, তো এরপরে লাস্ট যে স্পিনিং প্রসেসটা সেটা হচ্ছে ইলেকট্রো স্পিনিং প্রসেস। স্পিনিং প্রসেসটা ওইটা কেন করে স্যার? মানে অন্যান্য সবগুলোর তো একটা কাজ ছিল যে জেল স্পিনিং ওইটা স্ট্যান্ড বানানোর জন্য, বাট এটা কেন করে? এইটার এই যে বড় কাজ, আমাদের যখন ইমমিসিবল একটা মিশ্রণ থাকবে, যে যেটা বললাম পলিমার যদি তোমার পোলার হয় আর সলভেন্ট যদি নন পোলার হয়, অথবা উল্টা যদি হয় পলিমার যদি নন পোলার হয় সলভেন্ট যদি পোলার হয়, তখন তুমি কিভাবে করবা? এই জিনিসটাকে সলভ করার জন্য আর কি প্রসেসটা। স্যার এগুলো স্পিনিং কি চাহিদা অনুসারে নাকি কোনো পারফেক্ট
কোনো স্পিনিং নাই, মানে কোনো প্রবলেম ছাড়া সবগুলোরই তো কিছু ড্রব্যাক থাকে। সবগুলারই কিছু ড্রব্যাক আছে ওরকম, হ্যাঁ, মানে 100% কোনো স্পিনিং প্রসেস নাই যে একটা স্পিনিং প্রসেস দিয়ে তুমি সব করতে পারবা, কারণ এটা পার্ট বাই পার্ট মানে ভ্যারি করে জিনিসটা। যেমন এইখানে আমাদের প্রবলেমটা হচ্ছে র ম্যাটেরিয়াল নিয়ে, তাই না? আবার ড্রাই জেট ওয়েট, আবার ড্রাই স্পিনিং এর কথা চিন্তা করো, সেখানে প্রবলেমটা হচ্ছে আমাদের টেম্পারেচার নিয়ে। আবার ওয়েট স্পিনিং, সেখানে প্রবলেমটা হচ্ছে আমাদের যে কোয়াগুলেশন বাত নিয়ে, তাই না? এক একটা এক এক ধরনের প্রবলেম। ওকে, আশা করি একটু ক্লিয়ার হয়েছে মোটামুটি। তো কে জিজ্ঞেস করছিলা জানি যে এর কাজটা, ইমালশনের কাজটা বুঝতে পারছো তুমি? যে জি কেন স্যার, বুঝতে ইমালশন? পারছি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এরপরে হচ্ছে ইলেকট্রোস্পিনিং। তো এটার নাম হয়তোবা অনেকেই শুনছো ইদানিং কালে, খুব এটা খুবই মডার্ন একটা স্পিনিং প্রসেস, এবং এটা নিয়ে খুবই গবেষণা চলতেছে ইদানিং কালে, ইলেকট্রোস্পিনিং প্রসেস। তো এই প্রসেসটার প্রিন্সিপাল হচ্ছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি কিভাবে? আচ্ছা, তোমরা কি জানো, ধারণা আছে যে আমাদের বাসায় এই যে পাওয়ার গ্রিড বা বিভিন্ন ট্রান্সফরমার রাস্তার মধ্যে আমরা দেখি, এখান থেকে ইলেকট্রিসিটি আমাদের বাসা বাড়িতে কিভাবে ফ্লো করে? মানে জিনিসটা উল্টা হয় না কেন, যে ওখান থেকে এদিকেই কেন আসে? হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে আসে। রাইট, ওই যে ভোল্টেজের যে ডিফারেন্স, বিভব পার্থক্য যেটাকে বলে, এই কারণে কিন্তু আমাদের ইলেকট্রিসিটি সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে ফ্লো করে। তো এই কারণে দেখা যায় যে ট্রান্সফরমারের ইলেকট্রিক ভোল্ট হচ্ছে 11 কিলো ভোল্ট, এখান থেকে আমাদের বাসা বাড়িতে যে 220 ভোল্টের ইলেকট্রিসিটি দরকার হয়, বড় ভোল্ট থেকে ছোট ভোল্টের দিকে এটা ফ্লো করে। তো এইখানেও সিমিলার একটা প্রিন্সিপাল ইউজ করা হয়, যে আমরা যখন একটা পলিমার সলিউশনকে নিব, এটাকে আমরা একটা ভোল্টেজের সোর্সের সাথে কানেক্ট করে দিব। অর্থাৎ ভোল্টেজের যে সোর্স আছে ভোল্টমিটার, ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মাপা হয়, সোর্স না। তো ভোল্টেজের যে সোর্সটা আছে এইটার সাথে আমরা আমাদের সলিউশনটাকে সামহাও কানেক্ট করে দিব। কানেক্ট করলে কি হবে? সলিউশনটা তো কন্ডাক্টিভ একটা জিনিস, তাই না? যেহেতু লিকুইড পার্টিকেল আছে, নাড়াচাড়া করতেছে, এদিক ওদিক ছুটাছুটি করতেছে পার্টিকেল গুলো, সো পুরা জিনিসটা কিন্তু চার্জিত হয়ে যাবে, বা এর মধ্যে চার্জের সৃষ্টি হবে, পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক, চার্জের সৃষ্টি হবে। তো চার্জের সৃষ্টি হওয়া মানে কি? তার মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্ট চলে গেছে। লাইক এখানে যদি আমি 50 ভোল্টের একটা ভোল্টেজের সোর্সের সাথে লাগাই, তার মানে কি এটা আমার 50 ভোল্টে চার্জিত হয়ে গেছে। এখন এইটাকে যখন আমি রিলিজ করব এবং আরেকটা যখন কালেক্টর প্লেট বা রোলার যেটাই হোক, আরেকটা জিনিস রাখবো আমরা নিচে, যেটাতে আমরা কম ভোল্টেজের সাথে লাগাই দিব, লাইক 5 ভোল্ট। মানে হইলো কি, আমরা সলিউশনটাকে বেশি ভোল্টের সাথে কানেক্ট করলাম, এবং যেখানে সে গিয়ে জমবে বা কালেক্ট হবে তার সাথে কম ভোল্টকে কানেক্ট করলাম। তো এইটা যখন চার্জিত হয়ে বের হবে, আসলে এটার মধ্যে চার্জ আছে। তো নর্মালি ইলেকট্রিসিটি ফ্লো এর প্রিন্সিপাল অনুযায়ী এই বেশি ভোল্টটা অবশ্যই কম ভোল্টের দিকে আকৃষ্ট হবে বা কম ভোল্টের দিকে ফ্লো করবে। তো এইটাকে তুমি যখন হাই স্পিডে ছড়ায় দিবা বা বের করে দিবা, সে গিয়ে আস্তে আস্তে কিন্তু আমার এই কালেক্টর প্লেটে জমা হইতে থাকবে। তো এই যে যাওয়ার সময় যে রাস্তাটা, এইটা অনেক হাই স্পিডে হবে, এবং এই যাওয়ার সময় সে হচ্ছে ড্রাই হয়ে যাবে, বা ওই ড্রাইং এর যে প্রিন্সিপাল আছে, এয়ার এর সংস্পর্শে এসে সে হচ্ছে ড্রাই হয়ে যাবে। তো এইটা আসলে করার উদ্দেশ্যটা কি? ইলেকট্রোস্পিনিং করার উদ্দেশ্য হচ্ছে, সাপোজ আমরা ন্যানো ফাইবার তৈরি করব। ন্যানো ফাইবারের নাম শুনছো অবশ্যই। ন্যানো ফাইবার হচ্ছে খুবই ছোট লেন্থের বা ন্যানো লেন্থের ফাইবার। তো তুমি যখন, আমাদের কি মনে আছে যে আমরা স্ট্যাপল ফাইবার কিভাবে তৈরি করি ফিলামেন্ট থেকে? নরমালি তো আমরা এরকম লম্বা লম্বা ফিলামেন্ট পাই, তাই না? এটাকে স্ট্যাপল কিভাবে করি, ছোট ছোট আকারে কিভাবে কাটি? আসলে এটার একটা নির্দিষ্ট লেন্থ বরাবর আমরা এটাকে কাটি, তাই না? কাট করি। ওই যে ইয়াতে বলছিলাম, ফর্ম অফ ফাইবারে মনে হয় বলছিলাম
যে আগে আমরা বড় একটা লেন্থের ফাইবার নেই, সেটাকে আমরা কাটি, কেটে কেটে স্টেপল ফাইবার বানাই। এখন ন্যানো লেন্থটা এতই ছোট যে এটা তোমার ম্যানুয়ালি কাটা অলমোস্ট ইম্পসিবল, কারণ কাটতে গেলে প্রচুর টাইম ওরিয়েন্টেড, প্লাস এটা ইয়াও হবে না, ফিজিবল না, নন ফিজিবল একটা পদ্ধতি। সো ন্যানো ফাইবার তাইলে কাটা যেহেতু যাবে না, তাহলে আমরা কিভাবে তৈরি করতে পারি? চিন্তা করে দেখো, আমরা যে ফিলামেন্ট বানাচ্ছি সলিউশন থেকে, লিকুইড থেকে, এইটাকে যদি আমরা এরকম স্ট্রিম আকারে বের না করে যদি স্প্রে আকারে বের করতে পারতাম, তাইলে কি আমার ছোট ছোট লেন্থের ফাইবার হইতো না? স্প্রে সম্পর্কে তো সবার ধারণা আছে, ওই যে চুল কাটার সময় যে স্প্রে করে, দেখছো না সবাই? তো এটাকে যদি আমরা স্প্রে আকারে বের করতাম, তাইলেই কিন্তু আমার লেন্থ গুলো এরকম ছোট ছোট অটোমেটিক্যালি হয়ে যেত, তাই না? আলাদা আলাদা ছোট ছোট লেন্থ। তো এই ইলেকট্রো স্পিনিং এর উদ্দেশ্য হচ্ছে এরকম ইলেকট্রো স্প্রেইং করা, অর্থাৎ আমার কন্টেইনার থেকে যখন পলিমার সলিউশনটা বের হবে, সে এরকম ফ্লো আকারে বের না হয়ে স্প্রে আকারে বের হবে। এবং স্প্রে আকারে বের হবে কেন আসলে? সেটার রিজন হচ্ছে এই যে চার্জিত করতেছি না তাকে হাই ভোল্টেজে, এই যে ভোল্টেজ ক্রিয়েট করা এবং এর ফলে যে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে, এর ফলে তার যে সারফেস টেনশনটা ছিল, যার কারণে সে এরকম স্ট্রিম আকারে বের হইতো বা ফ্লো আকারে বের হইতো, এই সারফেস টেনশনটাকে আমাদের এই চার্জটা এক্সিট করে যাবে, অর্থাৎ সারফেস টেনশনের থেকে বেশি পরিমাণ এনার্জি নিয়ে সে বের হবে। তো বেশি এনার্জি নিয়ে বের হইলে সে আর এরকম মানে স্ট্রিম আকারে পরস্পরের গায়ে লেগে লেগে থাকবে না, সে হচ্ছে ড্রপলেট আকারে বা স্প্রে আকারে এখান থেকে ছুটে ছুটে বের হয়ে যাবে। তো এটার আমরা একটা ভিডিও দেখব, ভিডিও দেখলে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। আর ছবিটা যদি আমরা একটু দেখি যে কিভাবে কাজটা করে, যে এখানে একটা কন্টেইনার থাকে যার ভিতরে আমার এই যে সলিউশনটা থাকবে আমাদের নিজস্ব, এর বাইরে একটা নিডল থাকবে, যে নিডল দিয়ে আমাদের সলিউশনটা বের হবে। তো নিডলটা হয় মেটালিক এবং এই নিডলের সাথেই আমাদের পাওয়ার ভোল্টেজটা বা ভোল্টেজের সোর্সটা লাগানো থাকে। তো নিডলটা ভোল্টেজ দিয়ে কানেক্টেড মানেই হচ্ছে নিডলের ভিতর দিয়ে যারা আসবে তারাও কিন্তু এরকম চার্জিত হয়ে যাবে এবং এখান থেকে স্প্রে আকারে আমাদের সলিউশনটা বের হবে, যেহেতু সে একটা চার্জ নিয়ে বের হচ্ছে। বের হওয়ার পর নিচে একটা প্লেট থাকবে মেটালিক, বা যেটাকে আমরা কালেক্টর বলে থাকি। এটা প্লেট আকারে হইতে পারে বা রোলার আকারেও হইতে পারে, যে রোলার ঘুরতেছে আস্তে আস্তে কালেক্ট হচ্ছে, এটাও হইতে পারে। তো এইটা আরেকটা লো ভোল্টেজে লাগানো থাকবে। তো যখন এখান দিয়ে আমাদের ভোল্টেজটা অ্যাপ্লাই করব, এখান দিয়ে হাই স্পিডে বা স্প্রে আকারে আমাদের পলিমার সলিউশনটা বের হবে এবং সেটা বাতাসের কারণে ড্রাই হবে এবং সবশেষে আমাদের কালেক্টরে গিয়ে জমা হবে। তো এই যে কালেক্টরে জমা হওয়া, এইটা আসলে ডিপেন্ড করতেছে আমার ভোল্টেজটা কেমন থাকতেছে। যদি ভোল্টেজ আমি 0 দিই, অর্থাৎ এখানে ডিসকানেক্ট করে দিলাম, কোনো ভোল্টেজ নেই, তাইলে কিন্তু নর্মাল যে ড্রপ আকারে বের হইতো পলিমার সেরকম ভাবেই বের হবে। এখানে কোনো স্প্রে আকারে বের হওয়ার কোনো চান্স নাই, যেহেতু ভোল্টেজ 0। যদি ভোল্টেজটা আমার কালেক্টরের ভোল্টেজের থেকে কম হয়, তাইলে আমার সলিউশনটা বের হবে না ইলেকট্রিক্যাল ফ্লো এর ইয়া অনুসারে, কারণ চার্জের কারণে সে হচ্ছে এর ভেতরেই থেকে যাবে, যেহেতু এখানে ছোট চার্জ আর এখানে বড় চার্জ। আর যদি আমরা উল্টা কন্ডিশনটা করি, যখন এই নিডলের চার্জটা আমার কালেক্টরের চার্জের থেকে বেশি হবে, তখন হচ্ছে আমাদের এই যে চার্জিত জেট যেটা, সেটা হচ্ছে জেট আকারে বের হবে বা স্প্রে আকারে বের হবে। তো এই বিষয়টা একটু নতুন, বা আমরা এতক্ষণ যেরকম প্রসেস পড়ে আসছি তার থেকে একটু আলাদা, তাই না? তো এইটা আমরা একটা ভিডিও দেখি একটু, তাইলে আশা করি বিষয়টা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। স্যার অ্যাঙ্গেলটা যদি একটু বলতেন। 49.3 ডিগ্রি। আচ্ছা, অ্যাঙ্গেলটা হচ্ছে আসলে এটা হচ্ছে টেইলর কোণের অ্যাঙ্গেল। মানে তোমার নিডলটা কিন্তু, নিডল তোমরা হয়তো দেখছো যে নিডলের মাথা কিন্তু এরকম একটু অ্যাঙ্গেল করা থাকে। তো এই অ্যাঙ্গেলটার উপরে আমাদের পলিমারটা বা ফাইবারটা কেমন হবে, এই অ্যাঙ্গেলটার উপরে অনেকাংশে ডিপেন্ড করে। লাইক তুমি যদি অ্যাঙ্গেলটা একটু বড় করে দাও, সাপোজ এরকম একটা নিডল নিলা, অ্যাঙ্গেলটা একটু বড় করে দিলা, অর্থাৎ এটা অলমোস্ট 9 এর থেকে একটু বড় আছে। তো এই অ্যাঙ্গেলটা যখন একটু বড় করবা, তখন এক ধরনের প্রপার্টি আসবে। আবার এই অ্যাঙ্গেলটা যখন ছোট করবা,
তখন আরেক ধরনের প্রপার্টি আসবে। তবে স্ট্যান্ডার্ড যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 49.3 ডিগ্রি, সেজন্য এটা এখানে দেখানো হয়েছে। ওকে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল। বাট তুমি তোমার চাহিদা অনুযায়ী এটার থেকে ছোটও করতে পারো এরকম, আবার অ্যাঙ্গেলটা বড়ও করতে পারো। এটা ডিপেন্ড করবে তোমার ফাইবারের প্রপার্টি কেমন দরকার। ওকে, জি স্যার। আচ্ছা, এইটা কিন্তু নিজেই একটা অনেক বড় একটা টপিক, এই ইলেকট্রোস্পিনিং। বাট আমরা অত ডিটেলসে ঢুকতেছি না, কারণ অত টাইম নেই আসলে। এটা পড়াইতে গেলেই তোমার একটা চলে যাবে, একটা চ্যাপ্টার, একটা সেমিস্টার এরকম চলে যাবে। তো আমরা একটা ইউটিউব ভিডিও, যেটা গুগল ক্লাসরুমে অলরেডি দেওয়া আছে, সেটা একটু দেখার চেষ্টা করি। দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। একটা মিনিট, কম্পিউটারের সাউন্ড। We use electrospinning technique to obtain nanofibers mainly as scaffolds for tissue engineering. Electrospan nanofibers can improve cell adhesion and growth and direct the migration of cells. The equipment consists of an injection pump, syringe, needle, a high voltage power supply and the collector plate. আচ্ছা, তাহলে আমরা যে যে পার্টের কথা বলছি এটা কি মিলছে নাকি দেখো। একটা সিরিঞ্জ টাইপের থাকে, ইনজেকশন পাম্প, যেটার ভিতরে আমার সলিউশন থাকে। এইটা একটা নিডলের সাথে লাগানো আছে, এবং এই নিডলটা একটা ভোল্টেজ সোর্সের সাথে লাগানো আছে। একটা কালেক্টর প্লেট আছে যেখানে আমাদের ফাইবারটা জমা হবে। The polymer solution is pumped to the tip of the needle. An electric field is created between the tip of the needle and the collector plate by applying high voltage in the system. When the surface tension in the liquid droplet is overcome by the force of the electric field, the droplet is distorted, forming the so-called Taylor current. The distortion leads to an electrically charged jet ejection that moves towards the collector, thus forming thin fibers. When a rotating collector is used, aligned polymer fibers are generated. মুভি দেখতেছি ঘুমাইতে। তো বিষয়টা কি একটু ক্লিয়ার হয়েছে দেখার পর? হ্যাঁ স্যার। আশা করি কিছু বলতেছো কেউ? আচ্ছা, আশা করি বোঝা গেছে জিনিসটা যে কিভাবে কাজ করে, মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে অ্যাটলিস্ট। তো ইলেকট্রোস্পিনিং এই ছিল আমাদের মোটামুটি স্পিনিং প্রসেসগুলো। তো আমরা মোটামুটি 7টা স্পিনিং প্রসেস দেখছি। একটা হচ্ছে মেল্ট, ড্রাই, ওয়েট, তারপরে হচ্ছে ড্রাই ওয়েট, তারপরে হচ্ছে তোমার ইমালশন, জেল, আর হচ্ছে ইলেকট্রো। তো এই 3টা প্রসেস হচ্ছে প্রিন্সিপাল প্রসেস, আর এগুলো হচ্ছে অ্যাডিশনালি আমরা কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য করে থাকি। তো মোটামুটি এগুলাই আছে। এর বাইরেও আরো কিছু স্পিনিং প্রসেস আছে যেগুলো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে অত এক্সটেন্সিভলি ইউজ করা হয় না আসলে। আচ্ছা, তো এই গেল
স্পিনিং প্রসেস গুলোর মধ্যে যদি আমরা এরকম যে স্পেশাল কোনো প্রপার্টিস নিয়ে আসার জন্য, এটা তো আমরা জাস্ট দেখলাম যে আমাদের রিকোয়ারমেন্টটা ফিল আপ করার জন্য আমাদের যেই একটা আমরা মানে প্রবলেম ফেস করতেছি সেটাকে সমাধান করার জন্য আমরা কোনো ওয়ে বের করছি, বাট আমরা যদি স্পেশাল কোনো প্রপার্টিস নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমাদের স্পিনিং প্রসেস কি করব আমরা? যেমন স্পেশাল প্রপার্টি বলতে মানে আমাদের মানে ফাইবারে বা আমাদের সেক্ষেত্রে হচ্ছে ইয়ার্নের ক্ষেত্রে আমরা যখন একটা স্পেশাল যদি আমরা কোনো যেটা আমাদের হয়তো আমরা ফেব্রিকের ক্ষেত্রে চাচ্ছি এরকম কোনো প্রপার্টিসটা স্পিনিং লেভেল থেকে নিয়ে আসতে চাচ্ছি, সো সেই ক্ষেত্রে আমাদের নিউ কোনো স্পিনিং প্রসেস বা কি মেথড আমরা ফলো করব সেক্ষেত্রে? আচ্ছা, স্পেশাল প্রপার্টি বলতে ধরো তুমি স্ট্রেংথ বাড়াবা, তাই তো? এরকম এই টাইপের যে কোনো প্রপার্টিস হয়তো ডাই অ্যাবজর্বেন্সি বাড়াবা এরকম। হ্যাঁ হ্যাঁ। তো সেটা তো আমরা মোটামুটি দেখলামই যে স্ট্রেংথ যদি আমাদের হাই লাগে তাহলে আমরা জেল স্পিনিং প্রসেস তো ওই জন্যই করতেছি, তাই না? বা আমরা যদি ধরো সলিউটের পরিমাণ বাড়ায় দেই অথবা তোমার মেল্টের টেম্পারেচার কমাই বাড়াই, এগুলোর ফলেই কিন্তু আমার প্রপার্টি চেঞ্জ হয়, তাই না? তো এই প্যারামিটার গুলোকে কন্ট্রোল করেই মোটামুটি প্রসেস চেঞ্জ হবে না, বাট তোমার এই প্যারামিটার গুলোকে যখন তুমি কন্ট্রোল করবা যে কতক্ষণ তুমি এটাকে তাপ দিচ্ছ বা কত জোরে সেটাকে টানতেছো বা তোমার কত টেম্পারেচারে উঠাচ্ছ আমার বাথের সলিউশনটাকে, কতক্ষণ ড্রাই করতেছো, এগুলোর উপরেই কিন্তু আমাদের ফাইনাল ফাইবারের প্রপার্টি ডিপেন্ড করে আসলে। সো তুমি যেরকমটা চাও সেরকমটা করার জন্য আমার প্যারামিটারে কি কি চেঞ্জ করতে হবে সেটা কিন্তু তুমি অলরেডি জেনে যাবা। মানে হচ্ছে আমরা কোনো প্রসেস ওয়াইজ চেঞ্জ করার দরকার নাই, কারণ এই প্রসেসগুলো কিন্তু রিলেটিভলি সিম্পল, অত কঠিন কিছু না যে একটা জায়গায় কিন্তু কাজ হয়ে যাচ্ছে, তাই না? তো এখানে যদি আমরা প্যারামিটার গুলো চেঞ্জ করে করে প্রপার্টি ইমপ্রুভ করতে পারি তাইলে আর আমরা অন্য প্রসেসে যাবো কেন, তাই না? বুঝা গেছে কি জিনিসটা? জি স্যার। ওকে, তো এর পরের যে ধাপটা, স্পিনিং এর পরবর্তী যে ধাপটা আমাদের মেইন যে ইয়েতে ছিল, তোমাদের মনে আছে কিনা একটা ফ্লো চার্ট দেখছিলাম আমরা প্রথমেই গত ক্লাসে বা তার আগের ক্লাসে। তো এখানে যে মেইন প্রবলেমটা, সরি, স্পিনিং এর পরের যে প্রসেসটা সেটা ছিল ড্রয়িং, এবং ওই যে ড্রাই জেট ওয়েট স্পিনিং এ একজনে বলছিল যে হোল কিভাবে ফিল আপ হয়, এইটাও এখানে একটু আমরা ক্লিয়ার করার চেষ্টা করব এই ড্রয়িং এর মাধ্যমে। ওকে, তো ড্রয়িং জিনিসটা আসলে কি, কারো আইডিয়া আছে হোয়াট ইজ ড্রয়িং? ড্রয়িং হচ্ছে ফাইবারটা স্যার ইয়াটাকে টানা আর কি, মানে ওকে, যে ফিলামেন্টটা আমার হবে সেটাকে টান দেওয়া, তাই না? টাইনা লম্বা করা, এটাই হচ্ছে মানে সিম্পল ভাষায় ড্রয়িং। তো টেনে আসলে আমরা কেন লম্বা করব, এটা হলো আমার কথা। এই প্রসেসটা তো একটা অ্যাডিশনাল প্রসেস, এটা ছাড়াও তো আমার ফিলামেন্ট হইছে, তাই না? ফিলামেন্ট তো হয় না এরকম না। তো এটাকে আমরা কেন টানতেছি, এটার একটা উদ্দেশ্য আছে। ওরিয়েন্টেড হয়, ক্রিস্টালাইন প্রপার্টিজ বাড়তেছে, রাইট, ওরিয়েন্টেশন বাড়তেছে। ওরিয়েন্টেশনটা বাড়ার জন্য কি হইতেছে, এই যে দেখো এখানে যে এইগুলা ছড়ায়া ছিটিয়ে ছিল, মানে বিভিন্ন মাল্টি ডিরেকশনে এরকম র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড অবস্থায় ছিল, যখনই তুমি একে টানবা তখন কি হবে, এই জিনিসটাই সোজা হয়ে যাবে আস্তে আস্তে, তাই না? সোজা হয়ে যাওয়া মানে কি, এই যে এর ভেতরে যে একটা ফাঁকা জায়গা ছিল এই জায়গাটা কিন্তু এখন আর নাই, সে সোজা হয়েছে, পাশাপাশি তার পাশে আরেকটা ফাইবার সোজা হয়েছে, তাই না? লাইক তুমি যদি একটা ফ্লোরের মধ্যে যদি একটা দড়ি এভাবে রাখো, রেখে যদি একটা পোর্শন ধরে টানতে থাকো আস্তে আস্তে, তাহলে কি হবে, দড়িটা আস্তে আস্তে সোজা হয়ে যাবে না? এরকম জিনিসটা অনেকটা সেরকমই। তো ভয়েড ফিল আপের যে বিষয়টা, ধরো এখানে আমাদের সলভেন্টটা ছিল যেটা বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার ফলে এইখানে আমাদের ভয়েড বা ফাঁকা জায়গা সৃষ্টি হয়েছে, কিন্তু যখনই তুমি একে টান দিছো তখন কি হয়েছে, এটা এরকম সোজা হয়ে গেছে, মানে সে তার আগের পজিশনে আর নাই, একটু নড়াচড়া করছে, তাই না? পলিমার চেইনগুলোর মাইগ্রেশন হয়েছে যেটাকে আমরা বলি। তো মাইগ্রেশন হওয়ার ফলে এই যে ভয়েডের ফাঁকা জায়গাটা ছিল সেটা সে ফিল আপ করে ফেলছে অলরেডি, তাই না? তো ড্রাই জেট ওয়েট স্পিনিং এ ঠিক এইভাবেই তোমার নিচের দিকে টানার ফলে এই ভয়েড গুলা কোয়াগুলেশন বাথের তুলনায় বেশি হয়ে যায় আর কি, ফিল আপ হয়ে যায়। তো যে বুঝেছিল না যে ভয়েড কিভাবে ফিল আপ হয়, তার কি ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? জি স্যার। ওকে,
তো তাইলে আমাদের কাজ হচ্ছে কি, আমরা ক্রিস্টালাইনিটি বা ওরিয়েন্টেশন বাড়ানোর জন্য আসলে ড্রয়িংটা করতেছি। তাইলে ক্রিস্টালাইনিটি বাড়লে কি কি সুবিধা আমাদের? স্ট্রেংথ বাড়বে ফিলামেন্টের, তাই না? স্ট্রেংথ বাড়ার কথা। কারণ কি, দুইটা পলিমার চেইন যখন এরকম ভাবে ছিল, তাদের মধ্যে বন্ড গঠন করতে অনেক দূরে দূরে সরে গেছে পরস্পরের থেকে। যখন তুমি টাইনা তাকে একটা অ্যালাইন পজিশনে নিয়ে আসছো, তখন কিন্তু তারা কাছাকাছি চলে আসছে এবং কয়েকটা জায়গায় তারা ক্রস লিঙ্ক বা বন্ডিং গঠন করে ফেলতে পারতেছে। তো এই কারণে তাদের স্ট্রেংথ, আগে তুমি তাকে যত সহজে টাইনা লম্বা করতে পারতা বা ছিটতে পারতা, যখন সে অ্যালাইন হয়ে গেছে তখন কিন্তু বিভিন্ন জায়গায় বাধা পাচ্ছে। সো তাকে তুমি স্ট্রেংথ, হাই স্ট্রেংথ নিয়ে আসতে পারতেছো। সো ফাইবারের স্ট্রেংথ বেড়ে যাচ্ছে। এরপরে ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, এটা তো আমরা বুঝতেই পারতেছি কিভাবে আস্তে আস্তে ওরিয়েন্টেড হচ্ছে। ওরিয়েন্টেড হওয়া মানে ক্রিস্টালাইনিটি বাড়তেছে, এটাও বুঝতে পারতেছি। এরপরে ফাইবারের অ্যাপিয়ারেন্সে একটা চেঞ্জ আসতেছে। কিভাবে? সাপোজ যখন এরকম ছড়ানো ছিটানো ছিল, এর উপরে যখন লাইট পড়বে তখন লাইট কিন্তু বিভিন্ন দিকে রিফ্লেক্ট করবে, তাই না? কোনো নির্দিষ্ট দিকে রিফ্লেক্ট করবে না একা। কিন্তু যখনই তুমি তাকে ওরিয়েন্টেড করে ফেলতেছো, প্যারালাল সারফেসে চলে আসতেছে, তখন কিন্তু লাইটগুলো সব একই দিকে রিফ্লেক্ট করবে। সো একই দিকে রিফ্লেক্ট করায় আমাদের লাস্টারাস প্রপার্টি বা উজ্জ্বলতা একটু বাড়বে ফাইবারের, তাই না? তো এই কারণে বলা হয় যে ফাইবারের অ্যাপিয়ারেন্সেও কিছুটা চেঞ্জ আসে। আর ওয়াটার মাইগ্রেশন বা ডাই মাইগ্রেশন, কেমিক্যাল রেজিস্ট্যান্স, এগুলো কি চেঞ্জ হবে না? এগুলোও কিন্তু চেঞ্জ হবে। তো বুঝতে পারতেছি আমরা যে এগুলো বাড়বে না কমবে। কেউ বলো তো একজন, ড্রয়িং করলে বেশি ওয়াটার মাইগ্রেশন কমবে। ওয়াটার মাইগ্রেশন কমবে বা ডাই মাইগ্রেশন কমবে, কারণ মাঝখানে অ্যামরফাস রিজিয়ন কমে যাবে, তাই না? ফাঁকা জায়গা নেই। কিন্তু কেমিক্যাল রেজিস্ট্যান্টের কি হবে? সে কি বাড়বে না কমবে? পারবে স্যার। বাড়বে, কারণ কেমিক্যাল ভেতরে ঢুকতে পারবে না। সো এটার বন্ডিং গুলাকে ভেঙে ফেলার সুযোগ একটু কম পাবে। সো কেমিক্যাল রেজিস্ট্যান্স আগের তুলনায় বাড়বে। আর ইলংগেশন, যেটা ইলংগেশন মানে হচ্ছে তার ইলংগেট হওয়ার ক্ষমতা, অর্থাৎ তার বাড়ার ক্ষমতা, এটা কি বাড়বে না কমবে? কি মনে হয়? কমবে স্যার। এটা কমে যাবে কিন্তু আস্তে আস্তে। কারণ একটা ফাইবার যখন লম্বা হয় তখন কিন্তু এই যে চেইন গুলা সোজা হওয়ার ফলেই লম্বা হয়, তাই না? ওরিয়েন্টেশন হওয়ার ফলেই লম্বা হয়। যতক্ষণ সে মানে আনওরিয়েন্টেড অবস্থায় আছে ততক্ষণই তুমি তাকে লম্বা করতে পারবা। যখন সে হাইয়েস্ট ওরিয়েন্টেশন হয়ে গেছে, এর থেকে আর মানে ওরিয়েন্টেশন হওয়া পসিবল না, তখন কিন্তু আরো বেশি ফোর্স দিলে এটা ছিঁড়ে যাবে, জাস্ট আর কোনো লম্বা হওয়ার জায়গা নেই আসলে। সো এই কারণে ইলংগেশন আস্তে আস্তে কমতে থাকে আমাদের ইয়ে বাড়ার সাথে সাথে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমরা ড্র রেশিও, অর্থাৎ কত গুণ লম্বা করব একটা ফাইবারকে, করতে পারি দুইটা রোলারের স্পিডের মাধ্যমে, তাই না? আমরা ওই একটা চিত্রে দেখছিলাম যে রোলার পেয়ার বা দুইটা রোলার বা দুই বা ততোধিক রোলার এর মাধ্যমে আমরা ড্রয়িংটা করে থাকি। অর্থাৎ যেটা ফিড রোলার, ব্যাক রোলার, পেছনের রোলার, তার থেকে সামনের রোলারের স্পিড একটু বাড়াইতে হয়। এরপরে যদি আমরা আরো রোলার রাখি, তার স্পিড আমরা আরো বাড়াবো, সেটা পরের বিষয়। আমরা যদি ধরো ড্র রেশিও 5 টাইমস রাখতে চাই, অর্থাৎ অরিজিনাল লেন্থের 5 গুণ টেনে লম্বা করব, তাইলে আমরা কি করব? আমাদের যে V2 অর্থাৎ সামনের যে রোলারটা, যেটাকে বলা হয় ড্রয়িং রোলার, তার স্পিড V1 এর থেকে 5 গুণ বাড়ায় দিব, তাই না? 5 টাইমস বাড়াইলেই তো আমাদের ড্রয়িং 5 টাইমস বেশি হবে, তাই না? তো এই ড্র রেশিও দিয়ে আমরা আসলে বের করতে পারি যে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কত গুণ এখানে ড্রয়িং অ্যাপ্লাই করব। ওকে, এটা অনেক পর্যন্ত করা যায়, 20 থেকে 200 টাইমস পর্যন্ত তুমি ড্রয়িং করতে পারো। এটা ডিপেন্ড করে পলিমারের প্রপার্টির, মানে কি ধরনের পলিমার আমরা ইউজ করতেছি তার উপরে, তার ইলাস্টিসিটি কেমন তার উপরে। ওকে, তো ড্রয়িং এর দুইটা সিস্টেম আছে, একটাকে আমরা বলি হট ড্রয়িং, একটাকে বলি আমরা কোল্ড ড্রয়িং। অর্থাৎ হাই টেম্পারেচারে যখন আমরা ড্রয়িং করি তখন সেটাকে বলি হট ড্রয়িং, যখন কোল্ড টেম্পারেচার বা রুম টেম্পারেচারে যখন ড্র করি সেটা হচ্ছে কোল্ড ড্রয়িং। এখন এই দুইটার দরকার কি আসলে? যেসব ফাইবার তোমার রুম টেম্পারেচারেই ড্র করা যায় তাদের ক্ষেত্রে কোল্ড ড্রয়িংই করি আমরা, কোনো সমস্যা নেই। কিন্তু
দেখা যায় কিছু কিছু ফাইবার যখন আমরা একে সলিড বানিয়ে ফেলি আসলে স্পিনিং এর পরবর্তীতে, তারা এরকম যখন মানে আনওরিয়েন্টেড অবস্থায় আছে তখন তাদের মধ্যেও কিছুটা বন্ডিং এর সৃষ্টি হতে পারে, কারণ তারা তো তখন কিছু জায়গায় গিয়ে ঠান্ডা হয়ে সলিড হয়ে যায়। তো এই বন্ডিং গুলা থাকা অবস্থায় তুমি যখন ড্র করবা তখন কিন্তু ড্রয়িংটা ভালো হবে না, কারণ সে হচ্ছে এই এই পজিশনে আটকে গেছে পাশের পলিমারের সাথে। তো তুমি যখন তাকে ড্র করবা সে অবশ্যই একটা বাধা দিবে, ভালো ড্রয়িং হবে না, দেখা যাবে ছিঁড়ে যেতে পারে এই জায়গায় বা অন্যান্য কোনো অসুবিধা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো ড্রয়িং হয় যদি আমরা এই বন্ডগুলোকে সামহাও ভেঙে নিতে পারি, এই বন্ডিং গুলাকে সামহাও ভেঙে নিতে পারি। তো তার জন্য আমাদের হট টেম্পারেচার একটা বিশেষ ভূমিকা পালন করতে পারে, যে হাই টেম্পারেচারে দিলে এই বন্ডিং গুলা দুর্বল হয়ে যাবে, তারপরে আমরা যখন এটাকে ড্রয়িং করব তার ড্রয়িংটা আগের তুলনায় ভালো হবে, অর্থাৎ তুমি তাকে খুব সহজেই ওরিয়েন্টেশনে নিয়ে আসতে পারবে। তো এই কারণে হট ড্রয়িং করা হয় পলিস্টার অ্যাক্রিলিক এইসব ফাইবারের। তো এরপরে ড্রয়িং এর আরেকটা ইফেক্ট আছে। সাপোজ আমরা তো নরমালি স্পিনারেটের হোল দিয়ে ফিলামেন্টটা বের হয়, তাই না? তো একটা ফিলামেন্ট ধরো বের হইছে, এটাকে তুমি ড্রয়িং করতেছো অর্থাৎ নিচের দিকে টানতেছো সামহাও। তো টানার ফলে কি হবে, এই যে আমার ফিলামেন্টের হোলের যে ভিতরের যে সারফেস আছে একটা, আর ফিলামেন্টের যে বাইরের একটা সারফেস, এই দুইটার মধ্যে কিন্তু একটা ফ্রিকশন ক্রিয়েট হবে, তাই না? জিনিসটা কি বোঝা যায় যে ফ্রিকশন ক্রিয়েট হওয়ার কথা, তাই না? কারণ তুমি একটা সারফেসে আরেকবার, আচ্ছা সাপোজ হচ্ছে ফিলামেন্টের স্পিনারেটের যে হোল, এইটার তো ইনার একটা সারফেস আছে, তাই না? ভিতরে একটা সারফেস আছে যেখান থেকে পলিমারটা বের হচ্ছে। তো এই সারফেসের গায়ে লাগা অবস্থায় কিন্তু আমাদের পলিমারটা বের হচ্ছে। সাপোজ সহজ কথায় চিন্তা করো, তুমি একটা শাওয়ার হেড নিছো বা গোসলের যে হেড, গোসল করার ঝর্ণার যে হেড সেটা নিছো, সেটার ভিতর দিয়ে তুমি একটা সুতা ঢুকাইছো, সুতা টেনে বের করতেছো এখান থেকে। তাইলে কি হবে, ধরো তোমার হোলের থেকে সুতার ডায়ামিটার একটু বড়, তাহলে কিন্তু এখানে একটা বাধার সৃষ্টি হবে না? তুমি যখন এটাকে টানবা নিচের দিকে তখন কিন্তু একটা ফোর্স লাগবে, তাই না? এই বাধাটা কেন সৃষ্টি হয়? ফ্রিকশনের কারণে। এইটার যে ইনার সারফেস আর আমার সুতার যে আউটার সারফেস, তার মধ্যে একটা ফ্রিকশন কাজ করতেছে, তাই না? তো ফিলামেন্টের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম কাজটা হয়, যে এটা লিকুইড হইলেও কিন্তু এর মধ্যে একটা ফ্রিকশন কাজ করে। আর আমরা জানি কি ফিলামেন্টের মধ্যে অনেকগুলা পলিমার চেইন আছে, তাই না? তো এই ফ্রিকশনের ফলে যে কাজটা হবে, আউটার সারফেসের যে পলিমার চেইনগুলা, এই চেইনগুলা কিন্তু একটু ওরিয়েন্টেড হয়ে যাবে কম্পেয়ারিং টু আমার ভেতরে ক্রস সেকশনের ভেতরে যে চেইনগুলা ছিল তার তুলনায়। অর্থাৎ ভেতরের চেইনগুলো এরকম থাকবে, বাইরের চেইনগুলা এইটার তুলনায় একটু ওরিয়েন্টেড অবস্থায় চলে আসবে, শুধুমাত্র এই ফ্রিকশনের কারণে। এই ইফেক্টটাকে আমরা বলি হচ্ছে স্কিন ইফেক্ট। বোঝা গেছে বিষয়টা? জি স্যার, বুঝতে পারলাম। ওকে, তাহলে ড্রয়িং সম্পর্কে মোটামুটি এইটাই আলোচনা, যে আমরা কিভাবে ড্রয়িং করি, ড্রয়িং এর ইফেক্ট গুলা কি ফাইবারের প্রপার্টির উপরে এবং ফাইবারের সারফেসের উপরে ড্রয়িং এর যে একটা ইফেক্ট। আশা করি মোটামুটি সবই বোঝা গেছে, নাকি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যেহেতু কেউ কথা বলতেছে না, আশা করি কোশ্চেন নাই। এর পরের যে ধাপটা সেটা হচ্ছে টেক্সচারাইজেশন। কারো কি মনে আছে যে টেক্সচারাইজেশন আমরা কেন করি বলছিলাম? না স্যার। আচ্ছা, একটা ন্যাচারাল ফাইবার আর একটা ম্যানমেড ফাইবার যদি আমরা হাতে নেই, তার সারফেসের মধ্যে কি আমরা কোনো ডিফারেন্স দেখতে পাবো? কোনো ডিফারেন্স থাকবে? জাস্ট আমরা দেখতেছি দুইটার সারফেস, ধরো একটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতেছি। মেবি না স্যার। মেবি না, আচ্ছা। নরমালি থাকে। থাকে কিভাবে? আমরা যখন একটা ম্যানমেড ফাইবার বানাচ্ছি, এইটা একটা স্পিনারেটের হোলের যে শেপ, সেই শেপে বের হচ্ছে, তাই না আমার সারফেসটা? এইটা দেখা যায় যেহেতু আমাদের নর্মাল স্পিনারেটের হোলের ইনার সারফেসটা স্মুথ থাকে,
আমাদের এইটার আউটার সারফেসও স্মুথ হয়। স্মুথ বলতে কোনো রকম টেক্সচার থাকে না, লাইক এখানে ওয়েভিনেস থাকতে পারে বা একটা ভাঁজের সৃষ্টি হইতে পারে, কাটা জায়গা থাকতে পারে, ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে বলতেছি আর কি। এগুলা নেচার প্রদত্ত, নেচার থেকে আসে। বিভিন্ন রকম কেমিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হওয়ার কারণে, সেলুলোজের স্ট্রাকচার বিভিন্ন রকম চেঞ্জ থাকার কারণে এই জিনিসগুলো আসতে পারে, যেটা আমাদের ম্যানমেড ফাইবারে থাকে না। তো এইটার সারফেসে কিছুটা ন্যাচারাল ফাইবারের মতো প্রপার্টি আনার জন্য আমরা টেক্সচারাইজেশনটা মূলত করে থাকি। লাইক এই যে ওয়েভিনেস আছে, বা এখানে ক্রিম্প আছে, ক্রিজ আছে, ভাঁজ আছে, ফোল্ডিং আছে, এরকম বিভিন্ন রকমের টেক্সচার, সারফেস টেক্সচার আছে, যেটা আমরা দেখতে পারবো একটু পরে ছবিতে। তো এইগুলো থাকার ফলে একটা সুবিধা হয়, ফাইবারের হ্যান্ডেল ভালো হয়, অর্থাৎ তাকে তুমি ধরলে তার হ্যান্ডেল প্রপার্টি ভালো হয়, মানে ধরতে আরাম, একটু ফিল ভালো হয়, হ্যান্ড ফিল। তারপর তার ডাই অ্যাবজর্বেন্সি একটু বেটার হয় আমার ম্যানমেড ফাইবারের তুলনায় সারফেসের কারণে। তারপর তার হেয়ারিনেস থাকে একটু, এই হেয়ারিনেসের কারণে অ্যাপিয়ারেন্সে একটা চেঞ্জ আসে। তো এই সব প্রপার্টি যদি আমরা ম্যানমেড ফাইবারে ইম্পার্ট করতে চাই, এটা তো অটোমেটিক্যালি হয় না। সো এটার জন্য আমার আলাদা একটা প্রসেস লাগে, যেটাকে আমরা বলি টেক্সচারাইজেশন। তো টেক্সচারাইজেশনটা দরকার হচ্ছে আমরা যাতে ন্যাচারাল ফাইবারের মতো কিছু প্রপার্টি এখানে ইম্পার্ট করতে পারি। তো এর কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন ক্রিজ রেজিস্ট্যান্ট, ডাইমেনশনালি একটু স্টেবল হয়, আগের থেকে বেটার হয়, অ্যাপিয়ারেন্স বেটার হয়, হ্যান্ডেল সফটার হয়, ধরতে নরম লাগে, অ্যাবজর্বেন্সি আগের থেকে বেটার হয়, কন্ডাক্টিভিটি বেটার হয়। এই সব প্রপার্টি যাতে চলে আসে আমাদের ম্যানমেড ফাইবারের মধ্যেও কিছুটা হলেও, সেই চেষ্টা থেকেই আসলে আমাদের টেক্সচারাইজেশন টেকনিকটা আবিষ্কার করা। তো এইটা আসলে দেওয়ার মেইন একটা প্রিন্সিপাল হচ্ছে ফাইবারটাকে প্রথমে হিট করা, যাতে সে একটা গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, অর্থাৎ নমনীয় একটা অবস্থায় চলে যেতে পারে, নরম হয়ে যেতে পারে সারফেসটা। তারপরে আমি আমার ইচ্ছা মতো টেক্সচার দিলাম, যে সেটা হইতে পারে ওয়েভিনেস, সেটা হইতে পারে কোনো ক্রিম্প, সেটা হইতে পারে ক্রিজ, সেটা হইতে পারে রিঙ্কেল বা ভাঁজ, খাঁজ কাটা, বিভিন্ন রকম টেক্সচার আমরা দিতে পারি। এরপরে সেটাকে কুল করে ফেলা, কুল করলে কি হবে, যে টেক্সচারটা আমরা দিছি সেই টেক্সচারেই এই সারফেসটা ফিক্স হয়ে যাবে। সো টেক্সচারটা হচ্ছে শুধুমাত্র সারফেসের ইয়াটাকে চেঞ্জ করার জন্য, সারফেসের যে ওরিয়েন্টেশন ছিল বা সারফেসের যে অ্যাপিয়ারেন্স ছিল সেটাকে চেঞ্জ করার জন্য। তো টেক্সচার দেখতে আসলে আমার এরকম, মানে টেক্সচার দেওয়ার পর আমার ফাইবার গুলো দেখবা এরকম একটু মানে, আর একদম যে স্ট্রেট অবস্থায় থাকার কথা সেরকম স্ট্রেট নাই, এর বাইরের সারফেসে কিছুটা চেঞ্জ আসছে, যেমন এরকম ভাঁজ সৃষ্টি হয়ে যেতে পারে, এরকম ক্রিম্প হয়ে যেতে পারে, টুইস্ট হতে পারে, লুপ হইতে পারে, কয়েল হইতে পারে। এটা আমরা যে পদ্ধতিতে টেক্সচারটা দিব সেই পদ্ধতির উপরে ডিপেন্ড করবে। তো এইটার বিভিন্ন রকম সিস্টেম আছে দেওয়ার, যেমন হচ্ছে স্টাফার বক্স মেকানিজম। এখানে তুমি ফাইবার গুলোকে অনেক হাই স্পিডে ইনপুট দিচ্ছ, বাট বের করতেছো স্লো স্পিডে। তাইলে কি এখানে কি আমার ফিলামেন্ট গুলো জমে যাচ্ছে, জমে যাওয়া মানে কি এখানে একটা জিগজ্যাগ অবস্থার সৃষ্টি হচ্ছে। তো এইটাকে যখন আমি হিট দিয়ে আবার কুল করে ফেলবো, এইরকম জিগজ্যাগ অবস্থায় কিন্তু ফিক্স হয়ে যাবে। সো এই যে একটা ভাঁজের সৃষ্টি হয়েছে, এখানে একটা ভাঁজের সৃষ্টি হয়েছে, এখানে একটা ওয়েভিনেস সৃষ্টি হয়েছে। এইসব কারণে দেখা যায় যে ফাইবারের মধ্যে ন্যাচারাল প্রপার্টির মতো কিছুটা প্রপার্টি দেখা যায় আসলে। তো এছাড়াও আছে তোমার এয়ার জেট মেকানিজম, যেটা হচ্ছে কয়েলিং এর মতো, এরকম হাই স্পিডে এয়ার পাস করানো হয়। তো এয়ার যখন কয়েলিং এর মতো করে বের হয়, আমাদের ফিলামেন্ট যেটা ছিল সেটারও এরকম লুপ সৃষ্টি হয় অবস্থা। এরপরে আছে গিয়ারিং মেকানিজম, অর্থাৎ আমার গিয়ারের এখানে যে খাঁজ কাটা অবস্থায় আছে, এইটার মতো করে আমাদের ফাইবারের শেপও এরকম চলে আসে, এটা হচ্ছে গিয়ারিং মেকানিজম। এরপরে হচ্ছে লুপ বা নিট ডিনিট ক্রিঙ্কলিং মেথড, অর্থাৎ হচ্ছে তোমরা নিট ফেব্রিক সম্পর্কে পড়বা। নিট ফেব্রিক বানানো হয় এক সেট সুতা নিয়ে, যেটাকে এরকম লুপ আকারে নিট করা হয়। তোমরা যদি সোয়েটার বনে যেভাবে দেখে থাকো তাহলে বুঝবা আসলে নিট জিনিসটা কি। নিটে এক সেট সুতা থাকে, যেটা এরকম লুপ আকারে একটা আরেকটার ভিতর দিয়ে ঢুকানো থাকে আর কি, ঢুকে ফেব্রিকের স্ট্রাকচার তৈরি করে। তো তোমরা তো ফেব্রিকের স্টুডেন্ট, এটা অবশ্যই পড়বা। তো এই নিট আকারে যখন আমরা ফেব্রিক বুনন করব, তারপরে এটাকে হিট দিলাম, তাহলে কি আমার এই যে এরকম লুপ শেপ কিন্তু ফিক্স হয়ে গেল। এটাকে পরে যখন
আমরা খুলে ফেলবো টান দিয়ে, তখন আমাদের ফাইবারটাও দেখা যাবে যে এরকম লুপ আকারে চলে আসছে। সো এইটাও একটা পদ্ধতি। তো এছাড়াও আরো অনেক রকমের সিস্টেম আছে আমাদের টেক্সচারাইজেশন ইম্পার্ট করার, এখানে কয়েকটা জাস্ট ওভারভিউ আকারে দেখানো হয়েছে। তো টেক্সচারাইজেশনটা মোটামুটি ক্লিয়ার হয়েছে কি, নাকি কোশ্চেন আছে কোনো? টেক্সচারাইজেশন করার পর স্যার উজ্জ্বল ভাবটা কমে যাওয়ার কথা না স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই উজ্জ্বল ভাবটা কমে যাবে। তোমার এইটাকে যখন তুমি ইয়া হিসেবে নিবা, মানে কি বলবো, ফ্যাব্রিক হিসেবে নিবা, তখন সম্মিলিতভাবে একটা ইয়া আসবে, সেটা আলাদা কথা। বাট এমনিতে তোমার যখন ফাইবার হিসেবে দেখবা তখন উজ্জ্বল ভাবটা কমে যাবে অবশ্যই আগের তুলনায়। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, এরপরের যে ধাপটা সেটা হচ্ছে ইন্টারমিংলিং। এইটা কেন করা হয় আমরা বলছিলাম যে এটা ইন্ডিভিজুয়াল অনেকগুলো ফাইবারকে তুমি যখন একসাথে রাখবা, সাপোজ তোমরা ফাইবার তো অবশ্যই দেখছো আমাদের ল্যাব গুলাতে, ফাইবার কিন্তু একটা একটা এরকম থাকে না, তাই না? এক ফাইবার গুলো খুব ছোট ছোট, এরা কিন্তু একটা গুচ্ছ আকারে থাকে, অনেকগুলো ফাইবার একসাথে থাকে। তো এইটার রিজনটা কি? তাদের মধ্যে কোনো টুইস্টিং দেওয়া থাকে না বা একসাথে লাগানোর কোনো সিস্টেম থাকে না, তাইলে তারা একসাথে কেন থাকে? কেউ বলতে পারবা? একসাথে থাকার কারণটা হচ্ছে তাদের মধ্যে একটা নিজস্ব একটা কোহেশন ফোর্স আছে। অর্থাৎ তুমি যখন একটা সুতা বানাবা ফাইবার থেকে, তখন তারা একসাথে থাকে, কারণ হচ্ছে তাদের মধ্যে টুইস্ট দেওয়া থাকে, অর্থাৎ অনেকগুলো ফাইবারকে একসাথে এরকম স্পাইরালি বাইন্ডিং করা থাকে, সেই জন্য তারা একসাথে থাকে, ওইটা আলাদা কথা। বাট নর্মালি যখন তুমি অনেকগুলো ফাইবারকে একসাথে রাখবা, তারা কিন্তু ম্যানমেড ফাইবারের কথা বলতেছি, ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে নিজস্ব একটা কোহেশন থাকে, কারণ ন্যাচারাল ফাইবারে তোমার সেলুলোজ থাকে, হেমি সেলুলোজ থাকে, লিগনিন থাকে, বিভিন্ন রকম অ্যাডিটিভ ন্যাচারাল ম্যাটেরিয়াল লাগানো থাকে গায়ে। সো এই কারণে তারা পরস্পরের সাথে লেগে থাকে। কিন্তু ম্যানমেড ফাইবারে যদি তুমি না দাও এই জিনিসগুলাকে, মানে এরকম কোনো একটা প্রসেস সৃষ্টি না করো, তাহলে কিন্তু তারা পরস্পরের সাথে লেগে থাকবে না। আর পরস্পরের সাথে লেগে না থাকলে আমি পরবর্তীতে এই ফাইবারগুলো দিয়ে যখন সুতা বানাবো বা তারপরে যখন ফেব্রিক বানাবো, তখন কিন্তু দেখা যাবে যে ধরো ফাইবার এক একটা এক এক দিকে এরকম ছড়ায়া ছিটিয়ে আছে, পরস্পরের গায়ে লাইগা নেই, এইটা দিয়ে সুতা বানাইতে আমার খুব কষ্ট হবে, ইউনিফর্মিটি থাকবে না সুতার, বা সুতার মধ্যে হেয়ারিনেস থাকবে। এই যে একটা বাঁকা ভাবে ফাইবার আছে, এইটা দেখবা মাথা একদিকে বের হয়ে গেছে, এইটা একদিকে মাথা বের হয়ে গেছে, সুতার কোয়ালিটি একদমই ভালো হবে না। সো সুতার কোয়ালিটিটাকে ইউনিফর্ম করার জন্য আমাদের ফাইবারগুলো পরস্পরের সাথে যদি একটু লেগে লেগে থাকে, তাহলে তাদেরকে ওরিয়েন্টেড অবস্থায় নিয়ে আসা সুবিধা হয় আর কি। তো এই কারণে তাদের ইন্টারমিংলিং হওয়াটা জরুরি, অর্থাৎ নিজেদের সাথে লেগে থাকাটা ইম্পর্টেন্ট। সো সুতার বিভিন্ন ফাইবারের বিভিন্ন পয়েন্টে যাতে গায়ে গায়ে লেগে থাকে, সেই জন্য আমাদের যে প্রসেসটা সেটাই হচ্ছে আমাদের ইন্টারমিংলিং প্রসেস। আর যে যে পয়েন্টে তারা নিজেদের সাথে লেগে থাকে ফাইবারগুলো, সেগুলোকে বলা হয় ইন্টারমিংলিং পয়েন্ট। তো এইটা ইম্পার্ট করার পদ্ধতি আছে কয়েকটা, যেটাকে আমরা বলি স্পট ওয়েল্ডিং এবং কম্প্রেসড এয়ার মেথড, দুইটা ধরনের মেথড আছে। স্পট ওয়েল্ডিং মানে হচ্ছে কি, ফাইবার কিন্তু পুরাটা যে একদম মানে মাথার থেকে পা পর্যন্ত পরস্পরের সাথে লেগে আছে এরকম না, একটা ফাইবার তার গায়ের একটা নির্দিষ্ট জায়গায় হয়তো বা এই জায়গাটায় লেগে আছে, এটার সাথে আবার আরেকটা ফাইবার এরকম লেগে আছে, এরকম হইতে পারে। আচ্ছা, 48 আইডি হ্যান্ড রেজ করছো, কিছু বলবা? আর যদি কিছু মনে না করেন স্যার, আজকে এই পর্যন্তই থাক স্যার, মাথায় ঢুকতেছে না। আচ্ছা, বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই টপিকটা শেষ করে আজকে শেষ করে দিই, এরপরে আর যাব না, ইন্টারমিংলিংটা শেষ করে দিই যেহেতু ধরছি। স্যার নেক্সট ক্লাস আবার এখান থেকে শুরু করিয়েন স্যার, এটা মানে। আচ্ছা, বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, নেক্সট ক্লাসে আমরা পরে থেকে শুরু করব। তো ক্লাস কি একটু বোরিং লাগা শুরু হয়েছে মনে হয় নাকি? বোরিং তো না, তার লাগাটাই স্বাভাবিক, কারণ হচ্ছে তোমার ফিজিক্যাল ক্লাসেই 3-4 মাস টানা করলে বোরিং লেগে যায় একটা জিনিস নিয়ে পড়তে গেলে। সো এইটাও স্বাভাবিক। তো তারপরেও এখন আসলে কিছু করার নাই, যে যেহেতু এই প্রবলেমটা হচ্ছে, আমাদের এইভাবেই চলতে হবে আসলে।
আর ক্লাসে নরমালি ফিজিক্যাল ক্লাসে গল্প টল্প করা যায়, বাট এইখানে আসলে এতটা মানে কাউকে সামনে দেখতে পাই না, তো একটু ইয়া হয় আর কি, ডিফিকাল্ট হয় পড়ানো প্লাস গল্প টল্প করা। সো চেষ্টা করবো আর কি, তারপর আস্তে আস্তেই পড়ো, অসুবিধা নেই, জিনিসগুলো যেন বোঝা যায়, মাথায় ঢুকে, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ।